পাচার এবং অনুপ্রবেশ এই দুটো শব্দ ভারত বাংলাদেশ সীমান্তের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই দুটো বিষয়কে নিয়েই দুটো দেশের মধ্যে একটা তিক্ত ইতিহাস থাকলেও আমরা যদি আবেগকে সরিয়ে একদম তথ্যের দিকে তাকাই তাহলে তথ্য বলছে এই দুটো বিষয়ের জন্যই দুটো দেশেরই অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। কেউ একজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, দুজনেরই ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। আমরা প্রথমে পাচার নিয়ে কথা বলবো, তারপর আমরা অনুপ্রবেশের চ্যাপ্টারে আসব। এবার দেখুন, এই যে পাচারের বিষয়, এখানে গরু পাচারের থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন ধরুন, আমাদের ভারতে কিছুদিন পরেই লোকসভা নির্বাচন রয়েছে, কিছুদিন পরে বাংলাদেশেও নির্বাচন রয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্থগিত রাখা হয়েছে। এর ফলে কি হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় যখন ভারতের বাজারে পেঁয়াজের ডিমান্ড প্রচণ্ড বেড়ে গিয়েছিল কিন্তু সাপ্লাই ছিল না, তার ফলে বাজারে হু হু করে পেঁয়াজের দাম বাড়ছিল। বাংলাদেশেও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তারই সঙ্গে আপনারা সকলেই জানেন যে কোনো জিনিসের যদি একটা ডিমান্ড তৈরি হয় বাজারে কিন্তু তার সাপ্লাই যদি কম থাকে তাহলে ঘুরপথে ঠিক সাপ্লাইয়ের ব্যবস্থা হয়ে যায়। এখন ঠিক সেই পরিস্থিতিই হচ্ছে, ঘুরপথে নানান রকমভাবে ভারত থেকে পেঁয়াজ কালোবাজারি করে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এখানকার কুচক্রীরা লাভের আশায় চড়া দামে এই পেঁয়াজ পাচার করে বিক্রি করছে ওই দেশের মানুষের কাছে। ওই দেশের কুচক্রীরা চড়া দামে সেই পেঁয়াজ কিনে বাংলাদেশের বাজারে আরও চড়া দামে সেই পেঁয়াজ বিক্রি করছেন। তার ফলে কি হচ্ছে, বাংলাদেশের বাজার অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, সাধারণ মানুষের কপাল পুড়ছে। আবার আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে পাচারের কথা বলেন তাহলে দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন ধনতেরাসের সময় ভারতে প্রচুর সোনা কেনা হয়। তো সেই সময় দেখা যায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, মায়ানমার এই সমস্ত দেশ দিয়ে ঘুরপথে সোনা এসে পৌঁছায় বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে সেই সোনা অবৈধভাবে পাচার করা হয় ভারতে। ভারতে এই সোনা ঢুকে আসে। যেমন 2023-এর খবর বলছে ওই ধনতেরাসের সময়টায় এইভাবে অবৈধভাবে যে সোনা পাচার করা হয়েছে সীমান্ত দিয়ে ভারত, তার পরিমাণটা এইবারে প্রায় 22 কেজি কাঁচা সোনা পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে। এবং এই সোনার মূল্য কত ছিল না, বলা হচ্ছে যে এই যে অবৈধভাবে সোনা ভারতে ঢুকেছিল তার মূল্য ছিল প্রতি 100 গ্রামে 3 লক্ষ থেকে 3,20,000 টাকা। যে পরিমাণ সোনার অ্যাকচুয়ালি ভারতে বাজার মূল্য 6 লক্ষ টাকার বেশি। তার মানে বুঝতে পারছেন এই পাচারের মাধ্যমে কিভাবে ভারতের বাজার অর্থনীতি সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারই সঙ্গে অবশ্যই গরু পাচারের কথা তো আপনারা জানেনই। এই দেশ থেকে বাংলাদেশে গরু পাচার করা হয় এবং সীমান্ত পার করলেই যে গরুর দাম এখানে ছিল 1 টাকা সেটা হয়ে যায় 4 টাকা 5 টাকা, মানে 4 গুণ 5 গুণ বেড়ে যায়। কিন্তু এই সমস্ত কিছুর থেকেও অত্যন্ত চিন্তার যেটা, এমন কিছু জিনিসপত্র পাচার করা হচ্ছে যেগুলো কিন্তু দুটো দেশের জন্য ভীষণ ভীষণ ভয়াবহ এবং এটা কিন্তু উদ্বেগের কারণ। আর সেগুলো হচ্ছে মাদক দ্রব্য, ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট। এই দুটো মাদক দ্রব্যের পাচার কিন্তু দু দেশের মানুষকেই একেবারে শেষ করে দিচ্ছে। আপনারা জানেন ভারতে এমন কিছু রাজ্য রয়েছে যেখানে মদ্যপান করা যায় না, মদ নিষিদ্ধ। সেখানে অবশ্যই কালোবাজারি করে মদ বিক্রি করা হয়, এরকম অভিযোগ বারবার উঠে আসে। তারই সঙ্গে এই সমস্ত রাজ্যগুলোতে কফ সিরাপ ব্যবহার করে নেশা করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এবং সেখানেই এন্ট্রি করছে এই ফেন্সিডিল। ফেন্সিডিল প্রচুর পরিমাণে ভারতের মানুষজন ব্যবহার করছেন, ভারতের মানুষকে ভীষণভাবে আসক্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে এবং তারপর দেখা যাচ্ছে যে এই ফেন্সিডিলের নেশা ভারত পার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও ছুটে যাচ্ছে এবং সেখানেও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। ভারত থেকে পাচার করা হচ্ছে ফেন্সিডিল বাংলাদেশে। আবার বাংলাদেশ থেকে যেরকম সোনা আসে ভারতে, সোনা পাচার করা হয় ভারতে, এরকম অভিযোগ উঠে আসছে, তেমনি আরও একটি মাদকদ্রব্য যেটা বাংলাদেশের মানুষের 12টা বাজে ভারতে ঢুকে পড়ছে সেটা হলো ইয়াবা ট্যাবলেটস। এই ইয়াবা ট্যাবলেটস আর ফেন্সিডিল দুটোই কিন্তু ভীষণ রকম ক্ষতিগ্রস্ত করে মানুষজনকে এবং প্রচণ্ড পরিমাণে আসক্তির একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়। এবার এই দুটো মাদকদ্রব্যেরই যেহেতু দাম কম তাই এগুলো ছড়িয়ে পড়তে খুব সময়ও লাগে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলে একটি পত্রিকা রয়েছে, আমাদের দেশের নয়, বাংলাদেশের দি বিজনেস স্ট্যান্ডার্ড, তাদের তরফ থেকে দুটো গ্রাফিক্স প্রকাশ করা হয়েছিল। একটা হচ্ছে কিভাবে এই ফেন্সিডিল, ইয়াবা এই ধরনের মাদকদ্রব্যগুলো ছড়িয়ে পড়ছে বাংলাদেশে সেটা, এবং আরেকটা হচ্ছে কোন পথে এই সমস্ত মাদকদ্রব্যগুলো বাংলাদেশে ঢুকছে। দুটোই আপনারা স্ক্রিনে দেখতে পেলেন একের পর এক। কিন্তু বিষয়টা হলো যেহেতু বাংলাদেশের পত্রিকা তাই তারা অবশ্যই বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টাকে দেখিয়েছেন কোন কোন পথে বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে যে যে পথে ঢুকছে এই
দ্রব্যগুলো ভারত থেকে যে পথগুলোয় ঢুকছে, যেগুলো এন্ট্রি পয়েন্ট, সেগুলো কিন্তু এক্সিট পয়েন্টও বটে। ওই এক্সিট পয়েন্ট দিয়ে কিন্তু এই সমস্ত দ্রব্য ভারতেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে আমাদের দেশের যে সমস্ত বর্ডার স্টেটগুলো রয়েছে, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু এই সমস্ত মাদকদ্রব্য ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। মানুষ মারা পর্যন্ত যাচ্ছেন এই সমস্ত মাদকদ্রব্যের কারণে। এবং এই যে ইয়াবা, এটা আমাদের পশ্চিমবঙ্গে পার্টি ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। 2020-তে প্রায় 2.5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ধরা পড়েছিল কলকাতার বুকে। এমনকি এখানে এই ইয়াবা ট্যাবলেটকে ভুলভুলাইয়া নামেও বিক্রি করা হয়। এই মাদকদ্রব্য কিভাবে পাচার করা হচ্ছে তার আবার নানান রকম নতুন নতুন পদ্ধতি রোজ সামনে আসছে। কখনো দেখা যায় ঘাসের বস্তার মধ্যে পুড়ে, কখনো সাইকেলের টায়ারের মধ্যে লুকিয়ে বা টায়ারের সঙ্গে বেঁধে এগুলো পাচার করা হয়। মুর্শিদাবাদে সম্প্রতি একটি অভিনব ঘটনার কথা সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে দুজন নাবালক ছেলে, তাদেরকে ধরা হয়েছে। তাদের ব্যাগ থেকে প্রায় 3-3.5 লক্ষ টাকার জাল নোট এবং তার সঙ্গে মাদকদ্রব্য পাওয়া গেছে। এগুলো তারা পাচার করার চেষ্টা করছিল। তাদের ধরার পর যখন প্রশ্ন করা হয়, তারা উত্তর দেয় তাদের বাবারা এইসব জিনিসগুলো তাদের দিয়েছিল পাচার করার জন্য। এবার যারা ধরেছেন এই দুজন ছেলেকে, তাদেরকে যখন প্রশ্ন করেন যে কি বাবা ঢুকিয়ে দিয়েছে, বাবা তোদের ব্যাগের মধ্যে এই জাল নোট আর হেরোইন ঢুকিয়ে দিয়েছে পাচার করার জন্য, সেই নাবালক ছেলেদের উত্তর হ্যাঁ, বাবা দিয়েছে। মানে ভাবুন, এই পাচার চক্রের মধ্যে বাবার সঙ্গে সঙ্গে নাবালক ছেলেরা পর্যন্ত জড়িয়ে পড়ছে। এর কারণটা কি? কারণ হিসেবে সামনে উঠে আসছে যে এই সীমান্তবর্তী এলাকায় এতটাই অনুন্নয়ন, এত গরিব মানুষজন রয়েছেন, টাকা পয়সা নেই, কোনো রোজগারের পথ নেই এবং নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এই ধরনের পরিবারগুলোকে বেছে বেছে টার্গেট করে পাচারকারী চক্র এবং প্রথমে টাকা দেবো, পাচার করে দিতে পারলে বলে বাবাকে জড়ানো হয় এবং তারপর বাবা তার নাবালক ছেলেদের পর্যন্ত নিয়ে এই পাচার চক্রের মধ্যে জড়িয়ে পড়ছেন। এই হচ্ছে অবস্থা। একদিকে যখন পাচারের এই সমস্যা, অন্যদিকে রয়েছে অনুপ্রবেশের সমস্যা। আজ 18ই ডিসেম্বর সোমবার, আমি শনিবার আর রবিবারের দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে শনিবারের ঘটনায় আসি। সেই সময় জানা যাচ্ছে নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত যে এলাকা রয়েছে, সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 32 নম্বর ব্যাটালিয়নের অন্তর্গত এলাকায় শনিবার রাত 2টোর সময় দুজন পাচারকারী ওই বেড়া কেটে বা সীমান্তের যে তার রয়েছে সেই তার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। বিএসএফ এর তরফ থেকে প্রথমে তাদের আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও তারা রিটালিয়েট করে, জওয়ানদের আঘাত করার চেষ্টা করে, জওয়ানরা জবাব দেয় এবং ওই দুই পাচারকারীর মৃত্যু হয়। এই দুজনের নাম ছিল শহীদুল শেখ এবং খজা মণ্ডল। এরপর আমি রবিবারের ঘটনার কথায় আসছি। রবিবার হুগলির মগরাগঞ্জের বাজারে ফুলকপি বিক্রি করতে এসে দুই যুবক ধরা পড়েন এবং জানা যায় যে ওই দুজন যুবক বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং এই দুজনের নাম হচ্ছে রতন দাস এবং বিপ্লব দাস। কিন্তু যাই হোক, এই অনুপ্রবেশ এবং পাচারের ক্ষেত্রে এগুলোকে আটকানোর ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একটা বড় সড় উপায় হলো ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তানের যে বর্ডার রয়েছে সেখানে নিশ্ছিদ্র একটা সীমান্ত তৈরি করা, অর্থাৎ সেই বর্ডার সিল করা, কাঁটা তারের বেড়া দেওয়া। এবার এই বিষয়টা নিয়ে সম্প্রতি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ এর একটি অনুষ্ঠানে এসেছিলেন, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হাজারিবাগে। সেখানে এসে অমিত শাহ ঘোষণা করেন যে আগামী 2 বছরের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের যে বর্ডার এলাকা রয়েছে সেগুলোকে একদম নিশ্ছিদ্র করা হবে। এবার ভারতের সঙ্গে পাকিস্তানের বর্ডার এলাকা নিশ্ছিদ্র করার কাজ সম্পন্ন করা গেলেও, যদি বা এই কাজে ভারত সরকার সফল হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডার সেটাকে নিশ্ছিদ্র করার কাজের ক্ষেত্রে কিন্তু চাপ আছে। কেন এ কথা বলছি? তার কারণ সুপ্রিম কোর্টে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে হলফনামা দিয়ে জানানো হয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তে এই যে কাঁটা তারের বেড়া তৈরি করার কাজ, সীমান্ত সিল করার যে কাজ, সেই কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে। তাই পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেখানে 435 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে এই সীমান্ত সিল করা যায়নি বা সেখানে কাঁটা তারের বেড়া লাগানো যায়নি। এর মধ্যে 286 কিলোমিটারের বেশি জায়গায় কাজ সম্পন্ন করা যায়নি। তার কারণ হলো জমি অধিগ্রহণের সমস্যা। জমি অধিগ্রহণের জন্য কাজটা আটকে রয়েছে। এই রকম একটা ইস্যু যেখানে জাতীয় নিরাপত্তা জড়িয়ে রয়েছে, সেখানেও ধীরে চলো নীতি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার, এটা কেন্দ্রের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তারই সঙ্গে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যেখানে দ্রুত কাজ করার মতো একটা আইন রয়েছে, যে আইনের মাধ্যমে জমি অধিগ্রহণ করতে সুবিধা হবে, সেই আইনের মাধ্যমে কাজ না করে এমন একটা পলিসি গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে কাজটা অনেক বেশি ধীর গতিতে হয় এবং অনেক বেশি জটিল হয়ে যায়। এবং এই ধীর গতিতে আর জটিলভাবে যে কাজটা হচ্ছে সেটা হলো এই সরাসরি জমি অধিগ্রহণের নীতি, সেই পলিসি গ্রহণ করে কাজ করা হচ্ছে। বরং দ্রুত এবং সুবিধার সঙ্গে কাজ করা যেত যে আইনের মাধ্যমে, সেই আইনে বলা হয়েছে যে সরকার প্রয়োজনে জনস্বার্থে যে কোনো জমি অধিগ্রহণ করতে পারবে।
এই পলিসির আন্ডারে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি হতো। কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যদি দ্রুত জমি অধিগ্রহণ করে আমাদের দিত, তাহলে আমরা এই বর্ডার সিল করার কাজ, কাঁটাতারের বেড়া লাগানোর কাজটা দ্রুত সম্পূর্ণ করে ফেলতে পারতাম। এর সঙ্গে আরও একটা বিষয় উল্লেখ করা অত্যন্ত প্রয়োজনীয়। সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের তরফ থেকে কেন্দ্রকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত শরণার্থীরা আসামে এসেছেন তাদের নাগরিকত্ব প্রদান করা হলেও পশ্চিমবঙ্গে সেই সময় যে সমস্ত শরণার্থীরা এসেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি কেন? সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যখন অনেক বেশি লম্বা সীমান্ত রয়েছে, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন আসামকে বেছে নেওয়া হলো? তারই সঙ্গে তিনি বলছেন, শরণার্থী সমস্যা শুধু সংস্কৃতিতে সংকট আনে না, রাজ্যের সম্পদের উপরেও চাপ সৃষ্টি করে। কোথাও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে সেখানে একরকম ব্যবস্থা হয়েছে, অন্য জায়গায় সেই সুবিধা দেওয়া হলো না, এটা মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় সবার জন্য সমান অধিকারী হওয়া উচিত এবং সেই কারণেই তিনি প্রশ্ন করছেন, এমন কোনো তথ্য আছে কি যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা নগণ্য, তাই আমরা শুধু আসাম নিয়ে মাথা ঘামাচ্ছি? পশ্চিমবঙ্গ কিভাবে অবৈধ শরণার্থীদের সমস্যা সামলাচ্ছে? এই প্রশ্ন যদি আমাদের রাজ্যের কোনো বিরোধী রাজনৈতিক দলকে করা হতো, তারা উত্তর দিতেন, কেন পশ্চিমবঙ্গের শাসক দল বা পশ্চিমবঙ্গের সরকার অবৈধভাবে যারা প্রবেশ করছেন পশ্চিমবঙ্গে তাদেরকে ভোটার আই কার্ড দিয়ে দিচ্ছে। সম্প্রতি কিছুদিন আগে একটি খবর সামনে এসেছিল যেখানে দেখা যায় উত্তর 24 পরগনার কুমড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী, তিনি বলছেন, তাকে বলতে শোনা যায় যে আমাদের আর 3 মাসের লড়াই রয়েছে, 3 মাস পরেই কিন্তু লোকসভা নির্বাচন, গোটা দেশে কাজ হচ্ছে, জাকিরদার এলাকায় প্রচুর বাংলাদেশিরা থাকেন, আপনাদের যদি কারোর ভোটার লিস্টে নাম তুলতে কোনো সমস্যা হয় এই অফিসে যোগাযোগ করবেন, আমরা চাই না একটা ভোটও বাইরে পড়ুক, এই কাজটা সক্রিয়ভাবে আমাদের করতে হবে। প্রধান বিচারপতি বলেন, আমরা কোনো স্বৈরাচারী দেশে নেই, একটা গণতান্ত্রিক দেশের আইনের শাসন মেনে চলতে হয়, সেটা না হলে বৈধ বাসিন্দাদেরও ধরে দেশের বাইরে বার করে দেওয়ার ঘটনা ঘটতে পারে। অনুপ্রবেশ এবং পাচার অত্যন্ত বড় রকমের সমস্যা দুটো দেশের ক্ষেত্রেই, এবং বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে মাদক দ্রব্যের পাচার 2 দেশের মানুষকেই শেষ করে দিচ্ছেন এবং এটাকে আটকানো যাচ্ছে না, সেখানে সব রকম পদক্ষেপ গ্রহণ করা উচিত এটা আটকানোর জন্য। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে বর্ডার সিল করে দিলে কি সব পাচার আটকে যাবে? নিশ্চয়ই নয়, কারণ এর সঙ্গে অনেক বড় বড় মাথারা জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ সামনে উঠে আসে। জানা যায় যে 2 দেশেরই প্রশাসনের একাংশ জড়িয়ে রয়েছেন, বিএসএফ, ওদিকে বাংলাদেশের বিজিবি, এখানকার পুলিশ, ওখানকার পুলিশ, বিভিন্ন লোকজন জড়িয়ে রয়েছেন, রাজনীতিবিদদের কথা উঠে আসে, এইসব পাচার চক্রের মধ্যে তারা জড়িয়ে রয়েছেন, এই অভিযোগ শোনা যায়। কাজেই এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তা নয়, হয়তো কোটি কোটি টাকার খেলা আছে, পুরোটা বন্ধ করা যাবে না, কিন্তু তারপরেও এগুলোকে বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সবকটা পদক্ষেপ নেবার পর আমরা অভিযোগ করতে পারি যে আমরা তো সবটা করেছি তারপরেও বন্ধ হচ্ছে না, এবার তাহলে কি করা যায়? কিন্তু যতদূর আমরা পৌঁছাতে পারি ততদূর না পৌঁছেই যদি আমরা অভিযোগ করতে শুরু করে দিই যে আটকাচ্ছে না, তাহলে তো তার কোনো মানে থাকে না। কিছু না করার থেকে অন্তত কিছু করাটা যে কোনো সময় ভালো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।